বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ঋণে জর্জরিত আদানি গ্রুপকে $390 কোটি ঋণ দিচ্ছে মোদি প্রশাসন। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া LIC থেকে দেওয়া হবে এই অর্থ। কিছু নথির ভিত্তিতে এই তথ্য জানায় দ্য ওয়াশিংটন পোস্ট। এতে বলা হয় 2025 সালের মে মাসে আদানি গ্রুপের জন্য এই ঋণ অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক পরিষেবা বিভাগ DFS। এর আগে ভারতীয় শিল্প গ্রুপটির ঋণ প্রস্তাব প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক আর্থিক প্রতিষ্ঠান। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, দুর্নীতি ও জালিয়াতির একাধিক অভিযোগ সামনে আসার পরে আদানি গ্রুপ থেকে মুখ ফিরিয়ে নেয় বিদেশি ব্যাংকগুলো। এরপরে আদানি পোর্টসের $585 মিলিয়ন ঋণ পুনঃ অর্থায়নের জন্য বন্ড জারি করে ট্রাম্প প্রশাসন। মিথ্যা তথ্য দিয়ে জ্বালানি চুক্তির চেষ্টা করেছিল আদানি গ্রুপ। একই সঙ্গে $250 মিলিয়ন ঘুষ দেওয়ার অভিযোগও উঠেছে শিল্প গ্রুপটির বিরুদ্ধে। যদিও মার্কিন বিচার বিভাগ ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ভারতের বিজনেস টাইকন গৌতম আদানি। আদানি গ্রুপের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতেই সরকারি সহায়তার ঘোষণা দিয়েছে বলে জানায় দ্য ওয়াশিংটন পোস্ট। গৌতম আদানিকে একজন দূরদর্শী উদ্যোক্তা হিসেবে বর্ণনা করা হয়েছে DFS এর নথিতে। জাতীয় অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য তার ব্যবসাগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে এতে। তবে এর সমালোচনা করেছেন বিরোধী দলের নেতারা। তৃণমূল কংগ্রেসের নেতা মহুয়া মৈত্র বলেন, করদাতাদের অর্থ দিয়ে আদানির দুর্নীতি ঢাকার চেষ্টা করছে মোদি সরকার। বর্ধিত শুল্ক আরোপ এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা শুরু করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ভালোই এগিয়েছিল দুই পক্ষের আলোচনা, কিন্তু হঠাৎ ভাটা পড়ে এতে এবং কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে একটি বিজ্ঞাপন প্রচার করে কানাডার বৃহত্তম প্রদেশ অন্টারিও। উচ্চ শুল্ক নীতির সমালোচনা করা হয়েছে এতে। একই সঙ্গে শুল্কের কারণে দুই দেশের বাসিন্দাদের অর্থনৈতিক ক্ষতির বিষয়ে সচেতন করা হয়েছে। এই বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের একটি ভাষণের অংশ বিশেষ সংযুক্ত করা হয়। এই বিজ্ঞাপনের জেরেই কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা স্থগিত করেন ট্রাম্প। উচ্চ শুল্ক নীতির বিরুদ্ধে প্রচারিত ওই বিজ্ঞাপনে রোনাল্ড রেগানের মূল বক্তব্যের অংশবিশেষ সংযুক্ত করা হয়েছে, যেখানে তিনি বলেছিলেন, যখন কেউ বলে বিদেশি পণ্যের ওপর শুল্ক বসাও, তখন তার দেশপ্রেমিক সিদ্ধান্ত মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এই ধরনের নীতি মার্কিন শ্রমিক ও ভোক্তাদের ক্ষতি করে। 1987 সালে রেডিওতে দেওয়া সেই ভাষণে রেগান বলেছিলেন, আমরা আমাদের বাণিজ্য অংশীদারদের কাছ থেকে চুক্তি মানার প্রত্যাশা করি। মুক্ত বাণিজ্যের অঙ্গীকার মানে ন্যায্য বাণিজ্যের প্রতিও অঙ্গীকার। তিনি আরও বলেছিলেন, বাণিজ্যে কোনো ধরনের সীমাবদ্ধতা বা শুল্ক আরোপ এমন একটি পদক্ষেপ যা নিতে আমি অনিচ্ছুক। তবে জাপানি কোম্পানিগুলোর অন্যায্য বাণিজ্য চর্চার প্রমাণ পাওয়ায় এটি একটি বিশেষ পরিস্থিতি। এরপর বাণিজ্য সুরক্ষাবাদের বিপদের বিষয়ে সতর্ক করেন তিনি। সে সময় রেগান বলেছিলেন, উচ্চ শুল্ক অন্য দেশগুলোর প্রতিশোধমূলক পদক্ষেপ ডেকে আনে, তীব্র বাণিজ্য যুদ্ধের সূচনা করে, তখন দাম বেড়ে যায়, প্রতিযোগিতা কমে, বাজার সংকুচিত হয়ে পড়ে, শিল্প কারখানা বন্ধ হয় এবং লাখো মানুষ চাকরি হারায়। এই বিজ্ঞাপন প্রচারের পরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, অন্টারিও প্রশাসনের প্রকাশিত বিজ্ঞাপন সম্পূর্ণ প্রতারণামূলক। এতে রেগানের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটি মার্কিন আদালত ও রাজনীতিকে প্রভাবিত করার উদ্দেশ্যে করা হয়েছে। তাই এই মুহূর্ত থেকে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল করা হলো। এই বিজ্ঞাপন প্রচারের পর বিবৃতি দিয়েছে রোনাল্ড রেগান প্রেসিডেন্ট শল ফাউন্ডেশন অ্যান্ড ইনস্টিটিউট, যেখানে বলা হয় অন্টারিও সরকারের বিজ্ঞাপনটি রেগানের 1987 সালের রেডিও ভাষণ থেকে নির্বাচিত অংশ কেটে জোড়া লাগানো হয়েছে। এতে মূল বক্তব্য বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে এবং এর জন্য কোনো অনুমতিও নেওয়া হয়নি। তবে বিজ্ঞাপনের কোন অংশে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তা বিস্তারিতভাবে উল্লেখ করেনি ফাউন্ডেশন। আল জাজিরা ও রয়টার্সের পর্যালোচনায় দেখা গেছে, বিজ্ঞাপনে ব্যবহৃত প্রতিটি বাক্য রেগানের মূল ভাষণ থেকেই নেওয়া, শুধু ক্রম পরিবর্তন করা হয়েছে যাতে বার্তাটি আরও প্রভাবশালী হয়। আলোচনা বন্ধ ইস্যুতে ট্রাম্পের পোস্টের পরই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, আমরা আলোচনায় ফিরতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি সম্পূর্ণ তাদের নিজেদের বিষয়।
এদিকে ট্রাম্পের ক্ষোভ প্রকাশের পরই বিজ্ঞাপন প্রচার স্থগিত করেছে অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য ছিল আলোচনার সূত্রপাত ঘটানো, যা আমরা ইতোমধ্যেই অর্জন করেছি, তাই আমরা বিজ্ঞাপন প্রচার সাময়িকভাবে স্থগিত করছি। তিনি আরও বলেন, এই প্রচারণার উদ্দেশ্য ছিল আমেরিকান জনগণকে বোঝানো যে শুল্ক নীতি কেবল আমেরিকা নয়, কানাডার শিল্প ও শ্রমিকদেরও ক্ষতি করছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু একটি বিজ্ঞাপন নিয়ে নয়, এটি দুই দেশের মধ্যকার রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েনের নতুন প্রতীক। ট্রাম্প প্রশাসন যেখানে আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী, সেখানে কানাডা চায় পারস্পরিক লাভজনক মুক্ত বাণিজ্য অব্যাহত থাকুক। অন্টারিও বিজ্ঞাপনটি এই নীতিগত পার্থক্যেরই প্রকাশ করেছে। একদিকে ট্রাম্পের বাণিজ্য সুরক্ষাবাদ, অন্যদিকে রেগানের ঐতিহাসিক মুক্ত বাণিজ্য নীতি। এই টানাপোড়েন শুধু নীতিগত নয়, রাজনৈতিক আচরণের ভাষ্য ও শৈলীর প্রতিফলন। কয়েক মাস লড়াইয়ের পর গত বছর মিয়ানমারের কিয়াওকম শহর দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী তা আং ন্যাশনাল লিবারেশন আর্মি বা TNLA। চীনের প্রধান বাণিজ্য পথে অবস্থিত এই শহরটির নিয়ন্ত্রণ বিরোধীদের হাতে চলে যাওয়ায় অনেকেই তখন ধারণা করেছিল ভেঙে পড়বে জান্তা সরকার। কিন্তু চলতি বছরের অগাস্টে এসে 3 সপ্তাহের লড়াইয়ে ফের শহরটির নিয়ন্ত্রণ পায় মিয়ানমার সেনারা। এ ঘটনা ইঙ্গিত দেয় মিয়ানমারে আবারও নিজেদের অবস্থান জোরদার করছে সেনাবাহিনী, আর এর পেছনে সক্রিয় চীন। কিয়াওকম শহরের বর্তমান নিয়ন্ত্রণ জান্তার হাতে আসার মূল চাবিকাঠি চীনের। TNLA কে সরিয়ে শহরটির নিয়ন্ত্রণ নিতে প্রতিদিন বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী, ব্যবহার করেছে 500 পাউন্ড ওজনের বোমা, সঙ্গে আর্টিলারি ও ড্রোন হামলা। এসব অস্ত্রের যোগান দিয়েছে বেইজিং। শুধু তাই নয়, ডিসেম্বরে নির্বাচন আয়োজন করতে জান্তাকে সমর্থন দিয়ে যাচ্ছে শি জিনপিং সরকার। যদিও এই নির্বাচন ঘিরে সমালোচনা আছে বেশ। এতে অংশগ্রহণ করতে পারবেন না 2020 সালে নির্বাচনে জয়ী হয়ে 2021 সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারানো অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। তবে এই বিতর্কে না জড়িয়ে জান্তাকে সমর্থন দিয়ে যাচ্ছে বেইজিং, আর সেই সমর্থন কাজে লাগিয়ে আসন্ন নির্বাচনের আগে যতটা সম্ভব হারানো এলাকাগুলো পুনর্দখল করতে মরিয়া জান্তা। আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এখন অনেকটাই পরিণত জান্তা সেনারা। বিদ্রোহীদের দমন করতে প্রাণঘাতী আধুনিক যুদ্ধ সরঞ্জামের ব্যবহার বাড়িয়েছে তারা। আগে বিদ্রোহীরা সস্তা ড্রোন ব্যবহার করে সুবিধা পেলেও সেটি এখন কার্যত শেষ হয়ে গেছে। চীনের দেওয়া উন্নত জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে বিদ্রোহী ড্রোনকে মাঝ আকাশেই অকেজো করে ফেলতে পারছে সেনাবাহিনী। সেই সঙ্গে চীন থেকে হাজার হাজার ড্রোন এনে বিদ্রোহীদের দমনে ব্যবহার করছে। শুধু তাই নয়, 2023 সালে জোরপূর্বক সৈন্য নিয়োগ করা শুরু করেছে জান্তা। ফলে নতুন করে 60,000 সৈন্য পেয়ে সমৃদ্ধ হয় জান্তার শক্তি। শক্তিমত্তার এই পার্থক্য মানছেন বিদ্রোহীরাও। এ নিয়ে আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্ট বিশ্লেষণ সুমন বলেন, ড্রোন হামলা এখন নিয়মিত চলছে। এতে অনেক বিদ্রোহী নিহত হচ্ছে, অনেকে পিছু হচ্ছে। ড্রোনের মাধ্যমে টার্গেট নির্ধারণ করে বিমান হামলাও নিখুঁতভাবে করা হচ্ছে। অন্যদিকে চীন সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করায় ও ড্রোন সংক্রান্ত যন্ত্রাংশ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় প্রতিরোধ যোদ্ধারা বিপদে পড়েছে। মিয়ানমারের জান্তা সরকার বিরোধী আন্দোলন এখন অনেকটাই বিভক্ত ও দুর্বল। শুরুর দিকে জনগণের প্রতিরক্ষা বাহিনী PDF সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেও তারা ঐক্যবদ্ধ নয়। 2021 সালে উৎখাত হওয়া প্রশাসন গঠিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা NUG কেও সবাই মানে না। ফলে আন্দোলনেও তেমন গ্রহণযোগ্য কোনো নেতৃত্ব নেই। একে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে জান্তা। অথচ 2023 সালের অক্টোবরে 3 বিদ্রোহী তা আং ন্যাশনাল লিবারেশন আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং আরাকান আর্মি ব্রাদারহুড অ্যালায়েন্স গড়ে অপারেশন 1027 চালিয়ে 180টি সেনাঘাঁটি দখল করে নিয়েছিল। নিয়ন্ত্রণ নিয়েছিল উত্তর সান রাজ্যের বড় অংশ। এরপর ব্রাদারহুড অ্যালায়েন্স অগ্রসর হচ্ছিল মান্ডাল শহরের দিকে। তখন অনেকেই ধারণা করেছিল সেনা সরকার ভেঙে পড়ার সময়ের ব্যাপার। কিন্তু এরপর চীন জান্তার পাশে দাঁড়ালে ক্রমান্বয়ে পাল্টাতে থাকে এই দৃশ্য। সম্প্রতি চীনের এই সমর্থন বাড়ায় আরও শক্তিশালী হয়েছে জান্তা। চীনের চাপে গত এপ্রিলে সান রাজ্যে সেনাবাহিনীর সাবেক সদর দপ্তর ও লাসি শহরের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে MNDAA। অন্যদিকে সীমান্তে চীনের ওপর নির্ভরশীল ইউনাইটেড ওয়াই স্টেট আর্মি অন্য প্রতিরোধ গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে। থাইল্যান্ড সীমান্তেও পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। ফলে অস্ত্রের যোগান কমেছে বিদ্রোহীদের।
তবে এরপরও রাখাইন ও চীন রাজ্যের বেশিরভাগ অংশ এখনও বিদ্রোহীদের দখলে, যেখানে প্রতিনিয়ত বাধার মুখে পড়তে হচ্ছে সেনাদের। চীন চাইলে সীমান্তে জাতিগত গোষ্ঠীগুলোর উপর তার প্রভাব খাটিয়ে 2023 সালের অপারেশন 1027 ঠেকাতে পারত, কিন্তু সে সময় মিয়ানমার সেনাবাহিনীর উপর কিছুটা ক্ষুব্ধ ছিল বেইজিং। 2021 সালের অভ্যুত্থান নিয়ে অস্বস্তিতে ছিল চীন, যে কারণে বিদ্রোহীদের এই অভিযানকে তখন নীরব সমর্থন দিয়েছে বেইজিং। লক্ষ্য ছিল বিদ্রোহীদের আক্রমণে স্ক্যাম সেন্টারগুলো বন্ধ করা। সেটা সফল হওয়ায় চীন এখন পুরোপুরি জান্তার পাশে। আসন্ন নির্বাচনে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। পেছনে চীনের স্বার্থও আছে। মিয়ানমারের সঙ্গে দীর্ঘ সীমান্ত চীনের, ভারত মহাসাগরে যাওয়ার প্রবেশদ্বার মিয়ানমার, যা কিনা আবার দক্ষিণ পশ্চিম চীনের জ্বালানি সরবরাহের পথও। এর বাইরেও মিয়ানমারে চীনের বিনিয়োগ আছে। সব মিলে বিদ্রোহীদের দমনে জান্তাকে সহায়তা করতে সেটাই এখন চেষ্টা করছে শি প্রশাসন। গাজায় যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা এখনও কমেনি। সাম্প্রতিক সময়ে ইসরায়েল সফরে যাচ্ছেন একের পর এক যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। ওয়াশিংটন বলছে, গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির চুক্তি যেন ভেঙে না যায় তা নিশ্চিত করতেই তাদের এই সফর। মূলত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল সরকার যেন নতুন করে গাজায় সামরিক অভিযান না চালাতে পারে, সেটি এখন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। টানা 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে 9 অক্টোবরে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। গত 20 অক্টোবর যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের উপদেষ্টা জ্যারেড কুশনার ইসরায়েল সফরে যান। এর পরদিন 21 অক্টোবর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং 23 অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দেশটি সফর করেন। ইসরায়েল মার্কিন কর্মকর্তাদের ঘন ঘন সফরকে অনেকেই নেতানিয়াহুর চরম ডানপন্থী সরকারের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে দেখছেন। গাজায় 2 বছরের যুদ্ধে এখন পর্যন্ত 68,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল নিয়ে এখন পর্যন্ত বড় ধরনের কূটনৈতিক সাফল্য দেখিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অনেক বিশ্লেষকের মতে এটি যুক্তরাষ্ট্রের প্রতি ইসরায়েলের আনুগত্যের প্রমাণ দেয়। এর মধ্য দিয়ে বোঝা যায় ওয়াশিংটন কোনো নির্দেশ দিলে শেষ পর্যন্ত তেল আবিব তা মেনে নেয়। সাবেক ইসরায়েলি কূটনীতিক ও নিউ ইয়র্কে নিযুক্ত কনসাল জেনারেল অ্যালন পিঙ্কাস বলেন, অবশ্যই ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের মধ্যেই থাকা একটি রাষ্ট্র। তার মতে ইসরায়েল দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভরশীল। ওয়াশিংটন শুধু অর্থনৈতিক সহায়তাই দেয়নি, জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে আনা সমালোচনা ও নিষেধাজ্ঞা প্রতিহত করতেও বারবার ভেটো দিয়েছে। তার সঙ্গে সামরিক সুরক্ষা তো আছেই। সব মিলিয়ে ইসরায়েল এখন অনেকটাই ওয়াশিংটনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তাই এখন ইসরায়েলের উপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। 2 দেশের সম্পর্কের ইতিহাসে এটি বেশ অস্বাভাবিক এক ঘটনা। এবার ওয়াশিংটন প্রকাশ্যে ইসরায়েলকে তাদের নির্দেশ মতো চলতে বাধ্য করছে, আর এই চাপ সরাসরি আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিক থেকেই। গত 23 অক্টোবর টাইম সাময়িকীতে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে আমি নিজেই নেতানিয়াহুকে থামিয়েছি। তা না হলে তিনি যুদ্ধ চালিয়েই যেতেন। সেটি হয়তো বছরের পর বছর ধরে চলত। একই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলতে থাকলে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। গত 22 অক্টোবর পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছে। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন এবং একে অত্যন্ত বোকামি বলে মন্তব্য করেছেন। নেতানিয়াহুও যুক্তরাষ্ট্রের এই বার্তা স্পষ্টভাবে বুঝেছেন। তার কার্যালয় এ ভোটাভুটিকে রাজনৈতিক উস্কানি হিসেবে উল্লেখ করেছে, যদিও তার নিজের সরকারই এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। নেতানিয়াহু নিজেই আগে পশ্চিম তীরকে অন্তর্ভুক্ত করার বিষয়টিকে সমর্থন দিয়েছেন। ইসরায়েলের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রভাবটা তুলনামূলক বেশি। এটি বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলোর একটি, আর ইসরায়েল দেশটির ঘনিষ্ঠ মিত্র। যুক্তরাষ্ট্রের ভেতরে ইসরায়েলের একটি বড় সমর্থক গোষ্ঠী রয়েছে।
তবে যে কোনো কারণে বিভিন্ন সময়ে মার্কিন প্রশাসন ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত এড়ানোর চেষ্টা করেছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন গাজার যুদ্ধ শুরুর প্রথম 3 মাসে যুক্তি দিয়েছেন, ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন জানালে দেশটিতে আরও বেশি ধ্বংসযজ্ঞ চালানো থেকে বিরত রাখা সম্ভব হবে। কিন্তু সেই কৌশল কার্যকর হয়নি। নেতানিয়াহু বারবার যুদ্ধবিরতির চেষ্টা উপেক্ষা করেছেন। এমনকি ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ইসরায়েলকে সমর্থন করায় দেশটিতে জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর তিনি অবস্থান বদলেছেন। এবার তিনি ইসরায়েলের সঙ্গে তুলনামূলকভাবে বেশি বিরোধপূর্ণ পথ অনুসরণ করেছেন। পর্যবেক্ষকদের মতে এই অবস্থান এখন পর্যন্ত কার্যকর প্রভাব ফেলেছে। লন্ডনের থিম ট্যাঙ্ক চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ গবেষক ইওসি ম্যাকেলবার্গ বলেন, নেতানিয়াহুকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মার্কিন প্রতিনিধিরা নানা কথা বলতে পারেন, কিন্তু তাদের লক্ষ্য খুব স্পষ্ট, ইসরায়েল যেন নির্দিষ্ট সীমা অতিক্রম না করে। গত সপ্তাহে সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আনেন ম্যাকেলবার্গ। এই সাক্ষাৎকারে উইটকফ বলেন, সেপ্টেম্বরে কাতারের দোহায় হামাসের আলোচক দলের ওপর ইসরায়েল হামলা চালানোর পর আমি এবং কুসনারের মনে হয়েছিল আমরা ইসরায়েলের দিক থেকে বিশ্বাসঘাতকতার শিকার। কুসনার বলেন, ট্রাম্প মনে করেছিলেন ইসরায়েল নিয়ন্ত্রণ হারাচ্ছে, তাই তাদের থামাতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। অক্টোবরের প্রথম দিকে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প 2019 সাল থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগের প্রতি আহ্বান জানান। ম্যাকেলবার্গ বলেন, ট্রাম্প হয়তো নেতানিয়াহুকে বলেছেন, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি, তবে বিনিময়ে আপনাকে আমার নির্দেশিত পরিকল্পনা অনুসরণ করতে হবে। যুক্তরাষ্ট্রের চাওয়া পূরণ করতে গিয়ে ইসরায়েল তার স্বাধীনতা হারাচ্ছে এমন গুঞ্জন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, একবার তারা বলে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে, আবার বলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ন্ত্রণ করছে। এসব একেবারেই বাজে কথা। নেতানিয়াহু অস্বীকার করলেও তার নীতিতে যুক্তরাষ্ট্রের সরকারি প্রভাবের কিছু প্রমাণ মেলে। গাজায় যুদ্ধবিরতির ক্ষেত্রে কূটনৈতিক চাপ ছাড়াও অনেক নজির আছে, যেখানে ইসরায়েলের নীতি নির্ধারণের সরাসরি ভূমিকা রেখেছে ট্রাম্প প্রশাসন। নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময় গাজা যুদ্ধবিরতির ঘোষণা করা হয়। বিশেষজ্ঞদের মতে নেতানিয়াহুকে ইসরায়েলে ফেরার আগে প্রকাশ্যে চুক্তির শর্ত মেনে নিতে বাধ্য করা যুক্তরাষ্ট্রের কৌশল ছিল। সেই সফরে তাকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছে দোহায় ইসরায়েলি হামলার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়। গত জুনে ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের সময়ও নেতানিয়াহুকে হামলা বন্ধ করতে বলেন ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো সমতা নেই। পিঙ্কাস বলেন, ইসরায়েলের স্বাধীনতার সীমা নির্ধারণ করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের বার্তায় স্পষ্ট, নেতানিয়াহু তার পরামর্শ ছাড়া স্বাধীন কিছু করতে পারে না। যুদ্ধ বন্ধের নেশা যেন পেয়ে বসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ভারত পাকিস্তান যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। সবশেষ তার মধ্যস্থতায় ফিলিস্তিনের গাজায় কার্যকর হয় যুদ্ধবিরতি। এবার ট্রাম্পের নজর ইউক্রেন যুদ্ধের দিকে। তবে পূর্ব ইউরোপের দেশটিতে যুদ্ধ বন্ধে এখনও কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না তিনি। তারপরও হাল ছাড়েননি ট্রাম্প। কূটনৈতিক তদবিরে কাজ না হওয়ায় এবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ছড়ি ঘুরিয়েছেন তিনি। 22 অক্টোবর রাশিয়ার 2 প্রধান তেল কোম্পানি রসনেফট ও লুকয়েলে নিষেধাজ্ঞা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। 22 অক্টোবর ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি আশা করি লম্বা সময়ের জন্য নিষেধাজ্ঞা কার্যকর থাকার প্রয়োজন হবে না। এ সময় ইউক্রেনের যুদ্ধবিরতি প্রশ্নে কার্যকর সমাধান না আসায় হতাশা প্রকাশ করেন তিনি। রাশিয়ার অর্থনীতি অনেকটাই তেল নির্ভর। এই খাত থেকে রাজস্ব বন্ধ করতেই তেল কোম্পানি দুটির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। তার দাবি, ইউক্রেনের চলমান যুদ্ধের তহবিল হিসেবে ব্যবহার হচ্ছে এই 2 কোম্পানি থেকে আসা আয়। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, পুতিনের এই অর্থহীন যুদ্ধের অবসান ঘটাতে অস্বীকৃতির কারণে নতুন নিষেধাজ্ঞা প্রয়োজনীয় ছিল। রসনেফট ও লুকয়েল ক্রেমলিনের যুদ্ধযন্ত্রকে অর্থায়ন করে। নতুন নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের রসনেফট ও লুকয়েলের মালিকানাধীন সব সম্পদ জব্দ করা হবে। একই সঙ্গে মার্কিন কোম্পানিগুলোর জন্য এই 2 রুশ তেল প্রতিষ্ঠানের সঙ্গে যে কোনো ধরনের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া রসনেফট ও লুকয়েলের অধীনে থাকা আরও 30টি সহযোগী প্রতিষ্ঠানকেও এই নিষেধাজ্ঞার আওতায় ফেলা হয়েছে। ক্রেমলিনের নিয়ন্ত্রণে থাকা রসনেফট রাজস্বের দিক থেকে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম কোম্পানি।
যা প্রাকৃতিক গ্যাস জায়ান্ট গ্যাসপ্রমের পরেই অবস্থান করছে। অন্যদিকে লুকোয়েল রাশিয়ার তৃতীয় বৃহত্তম কোম্পানি, দেশের সবচেয়ে বড় বেসরকারি তেল কোম্পানিও এটি। এই দুটি কোম্পানি প্রতিদিন 3.1 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে, যা রাশিয়ার বিদেশে অপরিশোধিত তেল বিক্রির 70%। রাশিয়ার তেলের প্রায় অর্ধেক উৎপাদন করে রসনেফট একাই, যা বিশ্বব্যাপী মোট উৎপাদনের 6%। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় নিষেধাজ্ঞা ও তেলের দাম কমে যাওয়ায় দুই কোম্পানি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে রসনেফট জানায় 2025 সালের প্রথম 6 মাসে তাদের নিট আয় আগের বছরের তুলনায় 68% কমেছে। অন্যদিকে লুকোয়েলের মুনাফা 2024 সালে কমেছে প্রায় 27%। এদিকে গত সপ্তাহে রাশিয়ার এই দুটি প্রধান তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। অন্যদিকে শিগগিরই মস্কোর বিরুদ্ধে 19তম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণার ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 2022 সালে রসনেফট ও লুকোয়েল সহ রুশ তেল কোম্পানিগুলো নিষেধাজ্ঞার প্রভাব এড়াতে রপ্তানি বাজার ইউরোপ থেকে সরিয়ে নেয় এশিয়ায়। এক্ষেত্রে তারা এমন এক ছায়া ট্যাঙ্কার বহর ব্যবহার শুরু করে যেগুলো মালিকানা বা চলাচল সহজে শনাক্ত করা যায় না। এর মাধ্যমে পশ্চিমা আর্থিক ও বীমা প্রতিষ্ঠানের উপর নির্ভর না করেই তেল রপ্তানি চালিয়ে যাচ্ছিল রাশিয়া। রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা হিসেবে দ্রুতই ইউরোপীয় ইউনিয়নের স্থান দখল করেছে চীন ও ভারত। গত বছর রেকর্ড 109 মিলিয়ন টন রুশ অপরিশোধিত তেল আমদানি করেছে চীন, যা তাদের মোট জ্বালানি আমদানির প্রায় 20%। অন্যদিকে 2024 সালে রাশিয়া থেকে 88 মিলিয়ন টন তেল আমদানি করেছে ভারত। ভারত ও চীন দুই দেশেই অনেক বেশি বেড়েছে রাশিয়ার তেল বিক্রি, যা 2022 সালের আগে ছিল অনেক কম। 2021 সালের শেষে চীন প্রায় 79.6 মিলিয়ন টন রাশিয়ার অপরিশোধিত তেল কেনে। সে বছর ভারতের আমদানি ছিল 0.42 মিলিয়ন টন। বিষয়টা ভালোই উপলব্ধি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তো রাশিয়ার তেল না কিনতে বারবার চীন ও ভারত সরকারকে অনুরোধ করেন তিনি। দিল্লি এতে সায় না দেয়ায় গত আগস্টে অতিরিক্ত 25% বাণিজ্য শুল্ক আরোপ করে ওয়াশিংটন। তবে চীনের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি ট্রাম্প। তবে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা রসনেফট ও লুকোয়েলের সঙ্গে ব্যবসা করা বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের উপর বাড়াতে পারে চাপ। এর মধ্যে রয়েছে চীন ও ভারতের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো, যারা রাশিয়ান তেল বিক্রি ক্ষেত্রে কাজ করছে মধ্যস্থতাকারী হিসেবে। 22 অক্টোবর নিষেধাজ্ঞা সম্পর্কে মার্কিন ট্রেজারি বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু বিদেশি ব্যাংক যারা নিষেধাজ্ঞা আরোপিত ব্যক্তিদের সঙ্গে লেনদেনে জড়িত তাদের উপর দ্বিতীয় দফায় আরোপ হতে পারে নিষেধাজ্ঞা। ফলস্বরূপ নতুন নিষেধাজ্ঞার কারণে বিকল্প তেল সরবরাহকারী খুঁজতে বা বেশি দাম দিতে হতে পারে ক্রেতাদের। সুইজারল্যান্ডের ব্যবসায়ী ফিলিপ পোহলম্যান বলেন, এখানে বড় ভয় দ্বিতীয় দফার নিষেধাজ্ঞা। যে কোনো ব্যাংক যা রাশিয়ার তেল বিক্রিতে সহায়তা করে এবং মার্কিন আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত তার উপর আরোপ হতে পারে নিষেধাজ্ঞা। তিনি আরও বলেন, আমি মনে করি না নিষেধাজ্ঞা দিয়ে যুদ্ধের অবসান সম্ভব। তেল বিক্রি চালিয়ে যাবে রাশিয়া। আমাদের চারপাশে এমন মানুষ অনেক যারা নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার ঝুঁকি নিতে ইচ্ছুক। ফিলিপ পোহেলম্যান বলেন, এই নতুন নিষেধাজ্ঞা চীন ও ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে আরও সতর্ক করবে। অনেকেই মার্কিন আর্থিক ব্যবস্থার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাইবে না, তবে তেল কেনা পুরোপুরি বন্ধ হবে না। ইসরায়েল যখন গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, ফন্দি আটছে পশ্চিম তীর নিজেদের মানচিত্রে সংযুক্ত করার, তখন ফিলিস্তিনদের উদ্বেগ দূর করে ট্রাম্প ঘোষণা দেন ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্ত করতে দেবেন না তিনি। অথচ এখন সেটি করে দেখালো ইসরায়েল। 22 অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে 25-24 ভোটে পাশ হয়েছে পশ্চিম তীর সংযুক্তি বিল, যার ফলে পশ্চিম তীরে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন পেয়েছে তেল আবিব, যা কিনা আন্তর্জাতিক আইনের ব্যত্যয় ঘটিয়ে ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্ত করার সমান। ট্রাম্পের ঘোষণার পরও ইসরায়েলের এমন ধৃষ্টতা অবাক করেছে হোয়াইট হাউসকেও। বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। পশ্চিম তীর দখলের এ বিলটি নেসেটে উত্থাপন করেন চরম ডানপন্থী নোয়াম পার্টির নেতা আভি মাউজ।
পরে, যা 25-24 ভোট অর্থাৎ এক ভোটের ব্যবধানে পাশ হয়। বিলের বিরোধিতা ও ভোট দেওয়া থেকে বিরত থাকেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার দল লিকুদের বেশিরভাগ এমপি। পরে ভোটে সমতা দেখা দিলে নেতানিয়াহুর বিরোধিতা করে নির্ধারক ভোটার হিসেবে এ বিলের পক্ষে ভোট দেন তার দলেরই এক সদস্য ইউলি এডেলস্টাইন, আর এতেই পাশ হয় বিলটি। এবারের ভোটাভুটি ছিল 4 দফা ভোটের প্রথম ধাপ। এরপর শুরু হবে পরবর্তী ধাপ। এই ধাপে বিষয়টি পর্যালোচনা করার জন্য নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হবে। গত 10 অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি ঘোষণার পরও তা না মানার অভিযোগ উঠেছিল। এমন পরিস্থিতিতে গাজা যুদ্ধবিরতি চুক্তি মজবুত করতে ইসরায়েল সফরে যান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সেই সফর চলাকালীন এই বিল পাশ করেছে ইসরায়েল। ইসরায়েলের এমন ধৃষ্টতায় তাই ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, নেসেটের এই বিলের বিষয়ে আমরা সমর্থন দিচ্ছি না। এটি শান্তি চুক্তির জন্য হুমকি হতে পারে এবং উল্টা ফল বয়ে আনতে পারে। যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের পর নেতানিয়াহুর দল লিকুদও এই বিলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছে, যেখানে তাদের ভাষ্য এটি বিরোধী দলের উস্কানিমূলক পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের সঙ্গে লিকুদ পার্টির সম্পর্ক ক্ষুণ্ণ করতে বিরোধী দল এটিকে ব্যবহার করছে। নেতানিয়াহুর জোট সরকারের কিছু সদস্য এ বিলের পক্ষে ভোট দিয়েছেন। এর মধ্যে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের জিউইশ পাওয়ার দল এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের রিলিজিয়াস জিওনিজম দলের সদস্যরা বিলের পক্ষে ভোট দিয়েছেন। জানিয়ে স্মোট্রিচ এক্সে লিখেছেন, জনগণ রায় দিয়েছে, সময় এসেছে জুডিয়া ও সামারিয়ায় পুরো অঞ্চলে পূর্ণ সার্বভৌমত্ব প্রয়োগ করার এবং শক্তির অবস্থান থেকে শান্তি প্রতিষ্ঠার। আর নেতানিয়াহুর দল লিকুদ থেকে এ বিলের পক্ষে ভোট দেওয়া একমাত্র সদস্য ইউলি এডেলস্টাইন বলেন, এই মুহূর্তে আমাদের সমগ্র ভূমিতে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা সময়ের দাবি। পশ্চিম তীর সংযুক্তি বিল ছাড়াও জেরুজালেমের মাঝামাঝি এলাকায় মা আলে আদুমিমে বসতি সংযুক্তি করার প্রস্তাবও পাশ করেছে ইসরায়েল। জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ, এটি ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ধ্বংস করে দিতে পারে। ইসরায়েলের এমন বিলের বিরুদ্ধে তাই তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন, হামাস, কাতার, সৌদি আরব ও জর্ডান। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নেসেটের এই সংযুক্তিকরণের প্রচেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা একক ভৌগোলিক ইউনিট, যার ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। হামাস একে দখলদার শাসনের কুৎসিত কাজ হিসেবে বর্ণনা করে বলেছে, পশ্চিম তীর দখলের প্রচেষ্টা অবৈধ ও অগ্রহণযোগ্য। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ভোট ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন ও আন্তর্জাতিক আইনের ব্যত্যয়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, ইসরায়েলের সব ধরনের দখল ও সম্প্রসারণমূলক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে তারা। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন। দুই রাষ্ট্র সমাধানকে ধ্বংস করার প্রচেষ্টা এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও 1967 সালের সীমান্ত রেখা ভিত্তিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের ওপর আঘাত। নেতানিয়াহুর জোটের বেশ কিছু সদস্য বহুদিন ধরেই পশ্চিম তীরের অংশগুলো আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার দাবি জানিয়ে আসছিল। সম্প্রতি পশ্চিমা কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলি সরকারও এমন পরিকল্পনা বিবেচনা করেছিল। পরে সেটি আটকে যায় ট্রাম্প প্রশাসনের এক ঘোষণায়। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে যায় বলে এ বিলের বিরোধিতা করেছেন নেতানিয়াহু। তবে নেতানিয়াহুকে চাপে ফেলতে সুযোগ হাতছাড়া করেননি বিরোধীরা। জানিয়ে ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার বলেন, এটি মূলত নেতানিয়াহুর ওপর সংসদের একটি প্রতীকী চাপ সৃষ্টি করার প্রচেষ্টা। এই ভোট অনেকটাই প্রদর্শনমূলক। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।